ম্যাম এখানে তো এটা তো ম্যাম হাইগেনস থিওরির ঠিক উল্টোটা হলো তাহলে। হ্যাঁ, ওই জন্য তো ভাবার জন্য দিলাম যে এটা তাহলে কি হলো কেসটা, যে এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডাতে ডার্কনেস পেলাম, কিন্তু সঙ্গে এই পয়েন্টটাও কিন্তু ভেবে দেখবি যে হাইগেনস থিওরি মানে এটা কিন্তু ওইরকম ভাবে ভাবলে হবে না যে দুটো আলাদা আলাদা পয়েন্ট সোর্স ছিল, এখান থেকে আর এখান থেকে পাথ ডিফারেন্স এ সাইন থিটা, তা কিন্তু নয়। এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে ওয়েভলেট যাচ্ছে, এইটা একটু ভাবতে হবে, মানে এটাও ভাবতে হবে। এবার সেটা কিরকম ভাবে ভাবলে একটু সুবিধা হবে সেটা একটু তোদেরকে ভাবতে হবে আর কি। জানি না, যদি মিডল পয়েন্ট থেকে ভাবলে বেশি ভাবার সুবিধা হয় তাহলে সেটাও ভেবে দেখতে পারি। যদি আমরা এটাকে অল্টার না করে আমাদের অরিজিনালটাই ধরি, আমরা ধর এটাকে অল্টার করি না, তাহলে অল্টার না করে যদি অরিজিনালেই ভাবতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে আমাদেরকে ওই ফর্মুলাটাকে একটুখানি অন্যভাবে লিখতে হবে। এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, তা আমার এটা যেহেতু এ বাই টু, এটা হচ্ছে মাইনাস এ বাই টু, তাহলে আমি একটা কাজ করি, আমি একটুখানি ভাবার সুবিধের জন্য আমি এটাকে দুদিক দিয়ে দুই দিয়ে ভাগ করি, এ বাই সাইন থিটা, এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা বাই টু। তাহলে ব্যাপারটা এরকম যে এখানে একটা ওয়েভ, এখান থেকে এটা বলে অবশ্য বলেই দেওয়া হলো অনেকটা, এখান থেকে একটা ওয়েভলেট বেরোচ্ছে আর এখান থেকে একটা ওয়েভলেট বেরোচ্ছে, তাদের মধ্যে পাথ ডিফারেন্স তো এ বাই টু সাইন থিটাই হবে। যখন তারা সুপারপজিশন হচ্ছে এখানে, এদের মধ্যে পাথ ডিফারেন্স এ বাই টু সাইন থিটা, এখানে যখন সুপারপজিশন হচ্ছে এবার এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু যদি এম ল্যামডা বাই টু হয়, মানে থিটার ভ্যালু যদি এমন হয় সো দ্যাট এ বাই টু সাইন থিটা ইজ এম ল্যামডা বাই টু, এবার কি ব্যাপারটা বোঝা গেল? মানে পুরো স্লিপটাকে আমি যদি জোড়ায় জোড়ায় ভাগ করি, কিরকম জোড়া, এক জোড়া ওয়েভলেট, একটা এখান থেকে বেরোলো আর একটা এখান থেকে বেরোলো, তাদের মধ্যে পাথ ডিফারেন্স এম ল্যামডা বাই টু, মানে ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা বাই টু, অর্থাৎ সামথিং লাইক দ্যাট। তাহলে এরা একে অন্যকে ডিস্ট্রয় করছে। আবার আমি একটা কাপল অফ ওয়েভলেট এ বাই টু ডিস্টেন্সে নিতে পারি, যেমন এখান থেকে এর ডিস্টেন্স এ বাই টু, এদিক থেকে একটু নিচে নামলাম, এদিক থেকে একটু নিচে নামলাম, তাহলে এদের ডিস্টেন্সটাও নিশ্চয়ই এ বাই টু, তাহলে এদের মধ্যেও পাথ ডিফারেন্স এ বাই টু সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা বাই টু হবে, তাহলে সেখানেও সুপারপজিশন হবে এবং যেহেতু এম ল্যামডা বাই টু তাহলে ডিস্ট্রয় হবে। তাহলে গোটা স্লিপটাকে আমি যদি বিভিন্ন পেয়ার অফ সোর্সেস হিসাবে ধরি, যারা সকলেই একে অন্যের সঙ্গে এম ল্যামডা বাই টু পাথ ডিফারেন্সে আছে, তাহলে ইভেনচুয়ালি প্রত্যেকটা জোড়া একে অপরকে ক্যান্সেল আউট করছে। দ্যাটস ওয়াই এখানে আমি ডার্কনেস পাচ্ছি। যদিও এবার যদি ইয়াংস ডাবল স্লিটের সঙ্গে কম্পেয়ার করিস, ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, দুটো পয়েন্ট সোর্স, তাদের মধ্যে ডিস্টেন্স ডি, ডি সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, এটা কিন্তু কি ছিল, ব্রাইটনেসের কন্ডিশন ছিল না এটা, ইট ওয়াজ দ্য হ্যাঁ ম্যাম। কন্ডিশন ফর ব্রাইটনেস। কিন্তু ফর ডিফ্র্যাকশন, কেননা এখানে কিন্তু মাত্র দুটো সোর্স ছিল, কিন্তু ডিফ্র্যাকশনে কি অসংখ্য সোর্স, তাদের মধ্যে পেয়ার ওয়াইজ ব্রেক করে প্রত্যেকটা পেয়ার একে অন্যের সঙ্গে ল্যামডা বাই টু ফেজ ডিফারেন্সে, পাথ ডিফারেন্সে আছে। সেইভাবে করে আমি দেখতে পাচ্ছি কি
a sin theta m lambda, this gives us darkness. যদিও মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে এটার কোনো কম্প্যারিজন হওয়া উচিত না, কিন্তু ওই প্রথম প্রথম করতে গিয়ে এটার পরেই এটা পড়লে হঠাৎ করে কেমন একটা লাগে, তার জন্য এটা মেনশন করলাম যে এখানে কিন্তু দুটো পয়েন্ট সোর্স ছিল, তাদের মধ্যে গ্যাপ, আর এখানে কিন্তু অসংখ্য পয়েন্ট সোর্স, তাদের লেন্থটা এ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে যখন জিরো ধরলেন তখন কিরম একটা হলো, কিন্তু এখানে যখন মাঝে জিরো ধরলেন তখন তো ভালোভাবে হয়ে গেল। আসলে সে ব্যাপারটা সেটা না, যেখানেই জিরো ধরি ফিজিক্সটা তো চেঞ্জ হবে না। ব্যাপার হচ্ছে যে এইভাবে ভাবলে সহজে ভাবা যায়, এইভাবে ভাবলে ভাবাটা বেসিক্যালি ডিফিকাল্ট। মানে এভাবে ঠিক ভাবলে কিভাবে ভাববি, মানে এখানে আমরা একটাই পেয়ার ধরতে পারবো যাদের মধ্যে এ গ্যাপ আছে, আর এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, বাকিদের কি হবে তাহলে? তো ফিজিক্যালি ঠিক ওরম ভাবে ঠিক ভাবা যায় না, মানে এখানে জিরো ধরলে। কিন্তু তুই যদি মাঝে জিরো ধরে পেয়ার পেয়ার করে ভাবিস, তাহলে ফিজিক্যালি ব্যাপারটা বুঝতে পারবি যে মানে কেন হচ্ছে ডার্কনেসটা। আসলে মূল কথাটা কি বলতো, এই জিনিসটা যখন ফ্রেনেল ডিফ্র্যাকশন পড়াবো তখনও দেখবি যে দ্য মেন থিম অফ দ্য এন্টায়ার থিং, আসল ব্যাপারটাই হলো যে ল্যামডা বাই টু এগিয়ে বা পিছিয়ে থাকলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আর ল্যামডা এগিয়ে বা পিছিয়ে থাকলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই যে মূল জিনিসটা, এটাই নানান রকম ভাবে বিভিন্ন রূপে আবির্ভূত হবে, এক একটা জিনিসকে আমরা এক এক রকম নাম দেব, জাস্ট দ্যাট। যেমন ইয়াংস ডাবল স্লিটে একরকম ছিল, আবার ফ্রেনেল ডিফ্র্যাকশনের ব্যাপারটা অন্যরকম হলো, ফ্রেনেল বলছি বারবার, মানে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ব্যাপারটা অন্যরকম হলো। আবার ফ্রেনেল ডিফ্র্যাকশন যেটা বলছিলাম যে নিয়ার ফিল্ড, হ্যাঁ, যখন আমরা কাছাকাছি জিনিসে বা বিয়েতে স্ক্রিনের উপর যখন আমরা অবজার্ভ করব, তখন কিন্তু ব্যাপারটা মেন এটাই হবে, কিন্তু এটাকে একটু অন্যভাবে ইউজ করে অন্যভাবে ব্যাপারটাকে এক্সপ্লয়েট করা হবে। ঠিক আছে, তো বলে নিলাম সিঙ্গেল সিটের ক্ষেত্রে আসলে ডাবল ট্রিপল যখন হবে তখন আর এত ভাবাভাবিটা তখন আবার বেশ ডিফিকাল্ট হয়ে যাবে, সেজন্য তখন ঠিক হজম মানে ওরম ভাবে ভিজুয়ালাইজ করাটা একটু মুশকিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি পেলাম? আমরা ডার্কনেসের ইয়েটা পেলাম, খুব ভালো কথা। ও আচ্ছা, এখানে একটাই পয়েন্ট বলবো, সেটা হলো গিয়ে হ্যাঁ, তাহলে দ্য কন্ডিশন ফর ডার্কনেস ইজ a sin theta equal to m lambda. M can be any integer, কিন্তু m cannot be 0. কেন? Because for m equal to 0, theta is 0, theta 0 মানে alpha 0, alpha 0 মানে হচ্ছে intensity is I naught. তাহলে জিরোটা একটা এক্সেপশন, জিরোটা কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্টটা সবসময় ব্রাইট হবে, এছাড়া যেখানে যেখানে এ সাইন থিটা এম ল্যামডা সেখানে সেখানে ডার্ক হবে। তাহলে এতগুলো যখন ডার্ক হবে তাহলে এর মাঝখানে মাঝখানে আরো ব্রাইট ব্রাইট থাকবে নিশ্চয়ই, বোঝা গেল? একদম সেন্ট্রাল পয়েন্টটা ব্রাইট, এছাড়া আমরা বিভিন্ন মিনিমা পেলাম, তা মিনিমা আছে মানেই আরো কিছু ম্যাক্সিমা আছে, তাহলে এইটা যেটা আছে সেটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বলে। এছাড়া মিনিমা গুলো পাওয়া গেল, তাহলে মিনিমা পাওয়া গেল মানেই হচ্ছে মিনিমাদের মাঝখানে মাঝখানে আরো ম্যাক্সিমা আছে। এবার সেই ম্যাক্সিমা গুলো অরিজিনাল ম্যাক্সিমার সঙ্গে মাথায় মাথায় সমান নাকি ছোট সেটা দেখতে হবে। প্রসঙ্গত ইয়াংস ডাবল স্লিটে কিন্তু ভুলে গেছি, ইয়াংস ডাবল স্লিটে যে পিক গুলো ছিল ওগুলোর ইন্টেন্সিটি সমানই ছিল, ইয়াংস ডাবল স্লিটে ইন্টেন্সিটি সমানই হয়, একবার দেখে নিস তাও। ঠিক আছে, ইয়াংস ডাবল স্লিট মানে পিওর ইন্টারফিয়ারেন্স, যেটা মানে যেখানে কোনো ডিফ্র্যাকশন হবে না সেখানে পিকের ইন্টেন্সিটি গুলো সমান হয়। ঠিক আছে, কিন্তু ডিফ্র্যাকশনের ব্যাপারটা তা নয়, ডিফ্র্যাকশনে কিন্তু ইট উইল বি ডিফারেন্ট, সেটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তাহলে মাঝের যে ম্যাক্সিমা গুলো আরো কিছু থাকতে হবে, মিনিমাদের মাঝে যে ম্যাক্সিমা সেটা তাহলে কোথা থেকে পাবো? আলফা ইকুয়াল টু ট্যান আলফা। এটা ডাবল ডেরিভেটিভ করে দেখলে একটু হাতে হাতে হয়ে যেত, ঠিক আছে, ওটা একটু বড়, একটু পরেই দেখিস, কিন্তু আলফা ইকুয়াল টু ট্যান আলফা থেকেই অবভিয়াসলি আমরা অন্য ম্যাক্সিমা গুলো পাবো, দা আদার ম্যাক্সিমা। সমস্যা হলো
যে সাইন আলফা ইকুয়াল টু 0 সেখানে সুন্দর আলফা ইকুয়াল টু এম পাই আমরা লিখতে পেরেছিলাম, কিন্তু আলফা ইকুয়াল টু ট্যান আলফা impossible to solve. There are certain types of equations যাদেরকে হাতে করে সলভ করা যায় না। এই ধরনের ইকুয়েশনকে বলে, মানে যাদেরকে হাতে করে মানে হচ্ছে অ্যানালিটিক্যালি, analytical solution not possible. এই ধরনের ইকুয়েশনকে বলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ওকে, তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কিভাবে সলভ করব? এরকম ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অনেক রকম হতে পারে, যেমন ধর x ইকুয়াল টু লগ x, হ্যাঁ, বা মানে এরকম আর কি আজে বাজে টাইপের যেগুলো দেখতে হয়, ওগুলোকে সলভ করার ইজিয়েস্ট মেথড, মানে অ্যাপার্ট ফ্রম কম্পিউটার প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং করে সবই সলভ করা সম্ভব, এছাড়া গ্রাফিক্যালি সলভ করা যায়। কিরম ভাবে? ওই যে আগে বলেছিলাম গ্রাফ আঁকতে শিখতেই হবে, কারণ পদে পদে কাজে লাগবে। কি করতে হবে? দুটো আলাদা ইকুয়েশন ডিফাইন করতে হবে, y ইকুয়াল টু আলফা একটা, y ইকুয়াল টু ট্যান আলফা আরেকটা, করে প্লট both of them in the same graph. x axis এ alpha, y axis এ y. y equal to tan alpha, this is a straight line. straight হবে কিনা জানি না, হয়েছে। y equal to alpha একটা স্ট্রেট লাইন হবে, যেটার স্লোপটা হবে মানে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। আচ্ছা, এরপরে প্লট করতে হবে y equal to tan alpha. y equal to tan alpha দেখতে কেমন হয়? একটাই জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে tan alpha is, মানে যাদের একটু কম মনে থাকে তাদের জন্য বলছি, tan alpha is sin alpha by cos alpha, এবং it goes to infinity যখন cos alpha 0 অর্থাৎ alpha tends to plus minus pi by 2. So pi by 2, আচ্ছা বেশি দূরে করে ফেললাম। আচ্ছা, তাহলে 0তে 0, তারপরে আসবে পাই বাই 2, পাই বাই 2তে এটা হয়ে যাবে ইনফিনিটি। আচ্ছা, তারপরে আসবে পাই, যেখানে এটা আবার 0 হবে, তারপরে আবার আসবে 3 পাই বাই 2, যেখানে এটা আবার ইনফিনিটি হবে, তারপরে আবার 2 পাই আসবে, এরকম করে করে ব্যাপারটা চলতে থাকবে। সেম ফর মাইনাস পাই বাই 2। এবং আরেকটা জিনিস কি দেখতে হবে, যে tan alpha is odd function, কারণ ইভেন আর অড কি বলেছিলাম, আলফাকে যদি আলফা থেকে মাইনাস আলফা করি, আলফাকে যদি মাইনাস আলফা করি, তাহলে tan alpha becomes minus tan alpha, তাহলে tan alpha is odd function। ব্যাস, এইটুকু তথ্য থাকলেই we are able to plot, এ বাবা, we are able to plot y equal to tan alpha। এটা দরকার নেই, ওকে, তাহলে এটা দেখতে হবে এরকম। এই ইনফিনিটি হয়ে গেল, আবার এখানে নিচে থেকে শুরু হবে,
ইস, এখানে 0 হবে, তারপর এখানে এই হয়ে যাবে, আবার এখানে শুরু হবে, এখানে 0 হবে, তারপরে এখানে এরম হবে। বুঝেছিস? এরম করে চলতে থাকবে এবং বাদিকেও তাই, এরম এরম করে, এবং বাদিকটা দেখাচ্ছি না, একই রকম ব্যাপার হবে। যেটা ইন্টারেস্টিং সেটা হলো, আচ্ছা ওকে, তাহলে এবার y ইকুয়াল টু আলফা আমরা প্লট করেছি, y ইকুয়াল টু ট্যান আলফা আমরা প্লট করেছি। অবভিয়াসলি এই দুটো যেখানে যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে সেখানেই আলফা ইকুয়াল টু ট্যান আলফা স্যাটিসফাই করবে। এই যে দুটো গ্রাফ, তারা যেখানে যেখানে ইন্টারসেক্ট করবে, যেমন কোথায়, প্রথমত এখানে ইন্টারসেক্ট করছে, তো আলফা ইকুয়াল টু 0-তে অবভিয়াসলি ট্যান আলফাও 0, সুতরাং আলফা ইকুয়াল টু ট্যান আলফার একটা সলিউশন হচ্ছে আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে কোথায় কাজ করেছে দেখি, এইখানে। তারপর কোথায় কাজ করবে, এটাকে একটু বাড়াই, এই এখানে কাছাকাছি কোথাও দেখা যাচ্ছে যত, আচ্ছা ঠিক আছে, নেক্সট তাহলে কোথায় পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে ভেরি ক্লোজ টু 3π/2, তাহলে পরেরটাকে অ্যাপ্রক্সিমেটলি 3π/2 বলা যেতে পারে, মানে অ্যাপ্রক্স, নট এক্সাক্ট। এরপরেরটা আরো ঘাড়ের কাছে চলে গেছে, এটা কি, এটা 5π/2। যত আলফার ভ্যালু বড় হচ্ছে তত, মানে আলফা ইকুয়াল টু ট্যান আলফা এটার এক্সাক্ট সলিউশন নেই সেটা ঠিকই, অ্যাপ্রক্স সলিউশন হচ্ছে এটা এক্সাক্ট, প্রথমটা এক্সাক্ট, আলফা ইকুয়াল টু 0টা এক্সাক্ট, কিন্তু এটাকে আমরা নেগলেক্ট করব, কারণ ও না, নেগলেক্ট কেন করব, এটাতে তো অলরেডি ম্যাক্সিমা পেয়েছি, ঠিকই আছে, অলরেডি আমরা এটা পেয়ে গেছি, দিস ইজ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, মানে এখন যা পাবো সবই তো ম্যাক্সিমা পাবো, সেটাই এক্সপেক্ট করছি। এটা অলরেডি পেয়ে গেছি সেন্ট্রাল ম্যাক্সিমা, এর পরেরটা পেয়েছি ক্লোজ টু 3π/2 প্লাস মাইনাস 3π/2, তারপরেরটা পেয়েছি ক্লোজ টু প্লাস মাইনাস 5π/2। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রাফটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত আমি ডান দিকে যাব, হ্যাঁ, তত এই ক্লোজ টুটা মানে অলমোস্ট এক্স্যাক্ট, কারণ এখানে কিন্তু এটা অলমোস্ট এটা ঘেঁষেই বেরোবে এবং সেখানেই এটা কাট করবে। তাহলে এরপরে অ্যাপ্রক্সিমেশন গুলো প্রচন্ড পরিমাণে ভ্যালিড, মানে এতটাই ভ্যালিড যে ওদেরকে ইকুয়াল টুও বলা যায়, ভেরি ভেরি ক্লোজ টু প্লাস মাইনাস 7π/2। তাহলে এরা সবাই হচ্ছে সেই ম্যাক্সিমা, অর্থাৎ 2m প্লাস 1π/2 সংক্ষেপে, ঠিক আছে। ইন্টেন্সিটি রিলেশনটা দেখি কিরকম হয়। দিস ইজ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা, সো আলফা 0, 3π/2, 5π/2, 7π/2। 0-তে I0 আগেই দেখেছি, 3π/2 ধরা যাক, এদেরকে I1 I2 I3 এরকম নাম দিলাম, ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ড ম্যাক্সিমা, থার্ড ম্যাক্সিমা। এখন I1 is I0, তারপর কি sin alpha by alpha whole square, তাই তো, সো sin 3π/2 by 3π/2 পুরোটার হোল স্কয়ার, তাহলে উপরটা 1, sin 3π/2 আছে, সো I0 2 দুগুণে 4, 3 3 9 পাই স্কয়ার। I2, তাহলে I2টা হবে একইভাবে I0 টাইমস
2 দুগুণে 4 হবে, মানে 3π/2 পর এটা 5π/2 আছে, তাহলে 2 দুগুণে 4 হবে, আর নিচে 5 5 25, 25π²। I3 আরো কম, 4/749। সুতরাং এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এর থেকে বেশি ব্রাইটনেস কারুর হবে না। সেন্ট্রাল ম্যাক্সিমার পরের ম্যাক্সিমা I0 4/9π², তারপরেরটা আরো ছোট 4/25π², তারপরেরটা আরো ছোট 4/49π²। তাহলে ইন্টারফেয়ারেন্স খুব ইম্পর্টেন্ট, এটা ইন্টারফেয়ারেন্স ম্যাক্সিমা all have same height, পিওর ইন্টারফেয়ারেন্স হতে হবে, কিন্তু আবার একটু এদিক ওদিক হলে হবে না। পিওর ইন্টারফেয়ারেন্স ম্যাক্সিমা all have same height। হ্যাঁ, এবার দেখ, একটু দূরে চলে গেলে তো কম ব্রাইট হতেই পারে, দ্যাট ইজ, সেটা আবার কিন্তু ডিফারেন্ট। মানে দূরে মানে বলতে চাইছি, এটা আমার সোর্স আর স্ক্রিনটা এত বড়, তা এখানে সমান ইন্টেন্সিটি সমান হাইট দেখা যাবে। হ্যাঁ, এবার আমি যত এদিকে আসবো তখন তো একটু একটু লাইটের ব্রাইটনেসটা একটু একটু কমবেই, কারণ সোর্স থেকে ডিস্টেন্সটা বাড়ছে, তখন আমার R0² এর সঙ্গে যে ইনভার্সলি ভ্যারি সেই ব্যাপারটা বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু যতটা ফিল্ড অফ ভিউ মানে একদম সুন্দরভাবে সোর্সের ভালো কাছাকাছি আছে, সেখানে কিন্তু মাথাগুলো সেম, যেটা ডিফ্রাকশনের ক্ষেত্রে ট্রু নয়। ডিফ্রাকশনের ক্ষেত্রে মাথাগুলো দে আর অফ ক্লিয়ারলি ডিফারেন্ট হাইট এবং ডিক্রিজিং, যত দূরে যাব তত কম। তাহলে ওভারঅল যেটা আমি পেলাম, ইফ দিস ইজ মাই স্ক্রিন, এবং এটা হচ্ছে আমার স্লিট, যেটা আমি পেলাম সেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, ম্যাক্সিমাম হাইট, তারপর মিনিমা, তারপরে ফার্স্ট ম্যাক্সিমা ফার্স্ট অর্ডার, তারপরে এই, তারপরে সেকেন্ড অর্ডার মিনিমা, থার্ড অর্ডার এই, এবং দুপাশেই তাই, সবারই প্লাস মাইনাস। অপটিক্সের যে কোনো অ্যান্সারই ছবি মাস্ট, ছবি ছাড়া কেটে শূন্য। ওকে, অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাঙ্গেলস? অ্যাঙ্গেল মাপতে হবে এখান থেকে, এটা একটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল ফর ম্যাক্সিমা, এটা অ্যাঙ্গেল ফর দ্য নেক্সট মিনিমা, এটা অ্যাঙ্গেল ফর দ্য সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা। দিজ আর দ্য অ্যাঙ্গেলস। যখন এক্সপেরিমেন্ট করবি তখন এখানে একটা সোর্স থাকবে, সোর্সের মানে ওখানে ঠিক সোর্সটা থাকবে না, সোর্সটা থাকবে এখানে, তার সামনে একটা কলিমেটার থাকবে, কলিমেটারের কাজ হচ্ছে সোর্স থেকে প্যারালাল লাইটকে মানে বের করে আনা। তারপর এখানে একটা ছোট্ট একটা গোল টেবিল থাকবে, গোল টেবিলের উপর স্লিট বসাবি, সিঙ্গেল স্লিট, আগের দিন দেখিয়েছিলাম ইন্টারনেটে কেমন দেখতে হয়। সেটার উইডটাকে আবার চেঞ্জ করা যায়। আচ্ছা, তার মধ্যে দিয়ে তো ব্যাপারটা বেরিয়ে আসছে এবং এরম ভাবে হচ্ছে। তারপরে কি করবি, এখানে থাকবে তোর টেলিস্কোপ, টেলিস্কোপের মধ্যে বিভিন্ন ধরনের লেন্স সিস্টেম আছে। টেলিস্কোপটাকে দুদিকেই রোটেট করা যায়, তাহলে কি হলো, মাঝে একটা হলো টেবিল, দিস টেবিল ইজ কল্ড প্রিজম টেবিল, ঠিক আছে। আর এপাশে একটা নলের মতো কলিমেটার, এদিকে একটা টেলিস্কোপ। কলিমেটারকেও ঘোরানো যায়, প্রিজম টেবিলটাকেও ঘোরানো যায়,
টেলিস্কোপকেও ঘোরানো যায়, কিন্তু ডিউরিং এক্সপেরিমেন্ট আমরা প্রিজম টেবিলকে ফিক্সড রাখবো। এই যে স্লিট আছে, স্লিটের সারফেসটা এই যে লাইট আসবে তার সঙ্গে যেন এক্স্যাক্টলি 90 ডিগ্রি থাকে, না হলে উল্টো পাল্টা দেখতে লাগবে ব্যান্ডগুলোকে। তারপর কি করব, টেলিস্কোপের রিডিংটা নোট করব। একটা হবে ডাইরেক্ট রিডিং, যখন কোনো স্লিট, না স্লিট থাকুক অসুবিধা নেই, ডাইরেক্ট রিডিং হবে যখন আমি সেন্ট্রাল ব্রাইট স্পটটাকে দেখব। তারপর আমি টেলিস্কোপটাকে ঘোরাবো, ঘোরাতে ঘোরাতে একটা সময় আমি প্রথম ফার্স্ট অর্ডার যে ব্রাইট ম্যাক্স, সরি এটা মিনিমা, ঘোরাতে ঘোরাতে একটা সময় মিনিমাকে দেখব। কিন্তু মিনিমাটা সবসময় না পরিষ্কার বোঝা যায় না, ব্রাইটনেসটাই বেশি ভালো বোঝা যায়, তাই জন্য আমরা এরপরে ম্যাক্সিমা দেখবো। আর যদি মিনিমা দেখে বোঝা যায় সেটা ডিপেন্ড করছে কিরকম ফ্রিঞ্জটা হয়েছে, মিনিমা দেখে বুঝলেও কোনো অসুবিধা নেই। ও অবশ্য, আচ্ছা সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে অবশ্য মিনিমার ফর্মুলাটাই বেশি ভালো দেখতে, এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ফার্স্ট মিনিমা, এখানে টেলিস্কোপটা তাহলে কি হবে, থিটা অ্যাঙ্গেল ঘুরবে। টেলিস্কোপটা এখন এই পজিশনে আছে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই যে সেটআপটা বললাম, এখানে টেলিস্কোপের অ্যাঙ্গেল মেজার করা যায়, অ্যাঙ্গেলস ক্যান বি মেজার্ড। তাহলে কতটা অ্যাঙ্গেল ঘুরলো সেই থিটাটা আমি পেয়ে গেলাম। আর এমটা কি, অর্ডার অফ দ্য মিনিমা, তাহলে এটা হচ্ছে কি প্রথম মিনিমা, তাহলে ফর দ্য ফার্স্ট মিনিমা এম ইকুয়াল টু 1, তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, এ ইকুয়াল টু ল্যামডা বাই সাইন থিটা। তোকে যদি এই সোর্সের ওয়েভলেংথটা বলে দেওয়া হয়, এবং জেনারেলি এখানে সোডিয়াম লাইট ইউজ করা হয়। সোডিয়াম হচ্ছে, সোডিয়াম লাইট মানে হচ্ছে সোডিয়াম যে মেটাল সেটাই, কিন্তু তার একটা ভেপার থাকে, একটা ফাঁকা টিউব থাকবে, ফাঁকা মানে এয়ার প্রেশার অনেকটাই কম থাকবে, তার মধ্যে সোডিয়াম মেটালের কিছু প্লেটস বা কিছু গুঁড়ো রাখা থাকবে, এরপর দুদিকে ইলেকট্রোড থাকবে যেখানে প্রচন্ড হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে। এতটা হাই ভোল্টেজ থাকার ফলে ভেতরে যে মানে যে আর কি যৎসামান্য ইলেকট্রনগুলো আছে, মানে অ্যাটমগুলো আছে, সেগুলো প্রচন্ড বেগে ছোটাছুটি শুরু করে দেবে। আচ্ছা, অ্যাটমগুলো আয়োনাইজড হয়ে ইলেকট্রন বেরোবে, সেগুলো একে অন্যের সঙ্গে কলাইড করবে, সেগুলো এবার সোডিয়াম অ্যাটম, সোডিয়ামের যে গুঁড়োগুলো আছে সেটা ভেপারাইজড হবে। সোডিয়াম ভেপারের মধ্যে যে সোডিয়াম অ্যাটম আছে সেগুলো হাই ভোল্টেজের আন্ডারে আয়োনাইজড হবে। আয়োনাইজড হওয়ার সাথে সাথে এরা কি হবে, অ্যাক্সিলারেটেড হবে, অ্যাক্সিলারেটেড হয়ে প্রচন্ড বেগে ছোটাছুটি করবে, সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করবে, তার ফলে সোডিয়াম আয়নস উইল বি এক্সাইটেড। কোনো কোনো ক্ষেত্রে সোডিয়াম নিউট্রাল অ্যাটম যেগুলো আছে সেগুলোও এক্সাইটেড হতে পারে। এক্সাইটেড হওয়ার পর যখন ডিএক্সাইট করবে, এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে এলো, তখন এক্সাইটেড স্টেটে দুটো কাছাকাছি লেভেল থাকে, এখান থেকেও নিচে নামবে, এখান থেকেও নিচে নামবে, উপর থেকে, তাহলে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। এটা তোরা বোর্ডের মডেলে পড়েছিস যে যখন এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেটে আসে তখন এরকম ফোটন বেরোয়, তাহলে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির ফোটন বেরোবে, 5890 অ্যাংস্ট্রম, 5896 অ্যাংস্ট্রম। এদেরকে বলা হয় D1 লাইন আর D2 লাইন। যেমন বামার সিরিজ হাইড্রোজেনের পড়েছিলি বিভিন্ন রকম লাইন লাইন লাইন, সেরকম সোডিয়ামের ক্ষেত্রেও তাই। এরা দুজনেই ইয়েলো কালার, মানে ভিজিবল লাইট এবং ওয়েভলেংথটা দেখেই বুঝতে পারবি যে এটা ইয়েলো কালারই হবে। এভারেজ ওয়েভলেংথ হচ্ছে 5893 অ্যাংস্ট্রম, এদের অ্যাভারেজ। ল্যাবরেটরিতে মনোক্রোমাটিক লাইট সোর্স হিসাবে সর্বদা সোডিয়াম টিউব ইউজ করা হয়, সব সময়, অলওয়েজ। ইট ইজ দ্য মোস্ট পপুলার মনোক্রোমাটিক লাইট সোর্স, মানে একটাই ওয়েভলেংথ। আর এই যে বস্তুটা, এটাকে বলে ডিসচার্জ টিউব। তাহলে কি হলো, ল্যামডা আমার জানা আছে, তাই তো, আই নো ল্যামডা। আর থিটা আমি মেপে নিলাম, কোথায় মাপলাম, এই যে এখান থেকে আমি থিটা মাপলাম। তাহলে এই পদ্ধতিতে স্লিট উইথ মেজার করা যায় উইথ
হাই অ্যাকিউরেসি। এবার তুই বলতেই পারিস যে যেটা একটা স্কেল নিয়ে মাপা যায় সেটা আমি এত কষ্ট করব কেন, লাইট জ্বালাবো, ডিফ্রাকশন তৈরি হবে, ব্র্যান্ড তৈরি হবে, ব্যান্ড দেখবো, টেলিস্কোপ ঘোরাবো, থিটা মাপবো, মানে সে বিচ্ছিরি ব্যাপার। কিন্তু যখন স্লিট উইডটা খুবই ছোট হবে, ধর মিলিমিটারের থেকে অনেক ছোট, ধরা যাক 0.001 মিলিমিটার, এত ছোট লেন্থ মাপার ক্ষেত্রে না ওই স্কেল টেল ওগুলো অনেক বেশি এরার দেয়। কারণ ছোট লেন্থ মাপার সময় মাইক্রোমিটার স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে, মানে যাই হোক, ভার্নিয়ার স্কেল থাকে, তো সবারই তো একটা এরার আছে, ইনস্ট্রুমেন্ট মাত্রই তার একটা এরার থাকে। তো দেখা গেছে অপটিক্যাল মেথড ইউজ করে যে কোনো কিছুই আমি যদি অপটিক্যাল মেথড ইউজ করে মাপি তার অ্যাকিউরেসি প্রচন্ড ভালো হয়। কারণ লাইট নিজের মতন বিহেভ করবে, ডিফ্রাকশন ব্যান্ড যে তৈরি হবে সেটা তো কোনো ভুল কিছু নেই, ওটা একটা ন্যাচারাল ফেনোমেনা। হ্যাঁ, তোরকে কারেক্টলি কি করতে হবে, এই থিটাটাকে একটু সঠিকভাবে মাপতে হবে। তো এই যে যন্ত্রটা বললাম, এখানে থিটা মেজারমেন্টের যে ডিটেল আছে সেটা এটা তো একটু প্র্যাকটিক্যালের পোর্শন, এটা আমি পরে বলবো, এটা আমি এক্ষুনি বলছি না। কিন্তু থিটা মাপার যে পদ্ধতি সেটার অ্যাকিউরেসি কিন্তু অনেক বেশি। দেখা যাবে যে এত ছোট লেন্থ মাপার জন্য যে স্কেল, তার যে এরার, তার থেকে থিটা মাপার ক্ষেত্রে অনেক কম এরার আসবে। প্লাস আমরা অনেক ধরনের অ্যাভারেজ করবো, কারণ আমরা তো একটা মেপেই ক্ষান্ত দেবো না, আমরা বাদিকে মাপবো, আমরা এর পরেরটা মাপবো, মানে এর পরের যে মিনিমা আছে সেটা, এরকম একাধিক মিনিমা মাপবো, সবার একটা অ্যাভারেজ করবো, করে ফাইনালি দেখা যাবে এ যে মাপছি সেটা অপটিক্যাল মেথডে মাপলে অনেক বেশি অ্যাকিউরেসি দেবে। তো দিস ইজ দ্য সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট ইন ল্যাবরেটরি। এটা তোদের প্র্যাকটিক্যালেও আছে, যেটা তোরা শুধু থিওরি অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল লিখবি। আর এই যে যন্ত্রটা বললাম, এই যে কলিমেটার, প্রিজম টেবিল, টেলিস্কোপ, এটাতে সবাই ঘোরে, থিটা যে মাপা যায়, দিস ইজ কল্ড স্পেকট্রোমিটার। অপটিক্সের বেশিরভাগ এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে করতে গেলে স্পেকট্রোমিটার ইজ রিকোয়ার্ড। এটা হচ্ছে একটা মোস্ট ফেমাস এবং সমস্ত ল্যাবে দেখতে পাওয়া যাবে। ইট ইজ আ ভেরি ফেমাস ল্যাব ইকুইপমেন্ট। এতটা যখন বলেই দিলাম, তাহলে একটু স্পেকট্রোমিটারের ছবিটাও দেখিয়ে দিই। পেয়েছি, এই যে এই হচ্ছে স্পেকট্রোমিটার, দেখতে পাচ্ছিস সব লেবেলিং করা আছে। ডান দিকে কলিমেটার, বাঁদিকে টেলিস্কোপ, মাঝে প্রিজম টেবিল। কলিমেটার ঘুরবে, টেলিস্কোপও ঘুরবে, সবাইকে ঘোরানোও যায়, সবাইকে ফিক্সও করা যায়। এবং বলছি, এই যে এইটা হচ্ছে ওই যে গোল গোল টেবিল, সেখানেই এরকম কুচি 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 দাগ কাটা আছে অ্যাঙ্গেল মাপার জন্য। একটা থাকে মেন স্কেল, মেন স্কেলের থেকেও ছোট ছোট ডিভিশন মাপতে গেলে লাগে ভার্নিয়ার। তবে এগুলো এগুলো পরে আমি যখন প্র্যাকটিক্যাল করাবো, মানে যদি ভদ্রস্থ সময় টময় দেওয়া হয় আর কি। না, এখানে তো বসায়নি না, জাস্ট এ মিনিট।
এখানে বসানো হয়েছে, এই যে দেখ, এই ডান দিকে সোর্স, তারপর কলিমেটার, আলো ঢুকলো, এই যে যেটা দেখতে পাচ্ছিস দুটো এরকম স্ক্রু দিয়ে ফিট করা আছে, এটা হচ্ছে একটা স্লিট, এপাশে টেলিস্কোপ, টেলিস্কোপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে একটা একটা করে লাইন দেখা হচ্ছে। এটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন নয়, আর এই সোর্সটা মনোক্রোমাটিক নয়, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস, কারণ এখানে অনেক রকম কালার দেখতে পাওয়া যাচ্ছে, লাল, সবুজ, বেগুনি। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে ভেতরে, সোডিয়াম নয়। হাইড্রোজেন গ্যাস আছে বলে বামার সিরিজের লাইনগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। সোডিয়াম হলে শুধু হলুদ, অনলি ওয়ান কালার বিকজ মনোক্রোমাটিক। হাইড্রোজেনে মাল্টি কালার, বামার সিরিজের আন্ডারে যতগুলো কালার আছে সব দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল সিঙ্গেল স্লিট বিষয় সম্পর্কে আমার আর কোনো বক্তব্য নেই। এরপর সিঙ্গেল স্লিটের অঙ্ক করতে হবে। আমি কয়েকটা অঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? আগে নিজে ট্রাই কর, তারপরে আবার একটা ক্লাসে অঙ্ক ডিসকাস করবো। এখন বরঞ্চ ডাবল স্লিটের মধ্যে ঢুকি। একই জিনিস, খালি একটুখানি বাড়বে ক্যালকুলেশন। ওকে, আচ্ছা, ডাবল স্লিটে তো ক্যালকুলেশনের পরিমাণটা তো বেড়ে যাবে, সেই জন্য একটা কাজ করি, এটাকে একটু ভালো দেখতে করি। ওই যে ব্যাপারটা ছিল, মানে মূল ব্যাপার হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা। কে সাইন থিটাকে একটা কিছু ধরি, বিটা ধরলাম। ধরে এবার যেমন খুশি ইন্টিগ্রেশন, তাহলে ওয়াইপি। যদিও আমার মনে হয় যে এবার তোরা ব্যাপারটা বুঝে গেছিস, এবার তোরা করতে পারবি, করতে দেবো, ভাবছি মাল্টিপল স্লিটটা আবার করতে দেবো, বা মাল্টিপলস না হলে অন্তত 3 স্লিটটা তো আমি দেবই। 0 to a e to the power I beta z dz। তারপর এক্সট্রা কি ছিল, মনে হয় d থেকে d প্লাস a ছিল। কোথায় গেল? হ্যাঁ, d থেকে d প্লাস a। the power I beta z dz। ব্যাস, এবার করি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে আসবে লিমিট টিমিট বসালে পরে আসবে হচ্ছে আর বাই আই বিটা দুটোর ক্ষেত্রেই, তারপরে আসবে ই টু দ্য পাওয়ার আই বিটা এ মাইনাস 1, পরেরটার জন্য আসবে ই টু দ্য পাওয়ার আই বিটা ডি প্লাস এ মাইনাস ই টু দ্য পাওয়ার আই বিটা ডি। ঠিক আছে, এটাই আমার ওয়াইপি, কিন্তু এটাকে একটু রিরাইট করতে হবে, কারণ এটা নিয়ে আমরা ফার্দার একটু ক্যালকুলেশন করবো। একটু রিরাইট করি এটাকে। ই টু দ্য পাওয়ার আই বিটা এ আর ই টু দ্য পাওয়ার আই বিটা ডি প্লাস এ। এখান থেকে যদি ই টু দ্য পাওয়ার আই বিটা এ কমন নেওয়া যায়, ও না, তা কেন নেব, সেটার দরকার নেই, অফ। এটাকে একই রাখি যা আছে, প্লাস ই টু দ্য পাওয়ার আই বিটা ডিটা বরং এখান থেকে কমন নেব, তাহলে ই টু দ্য পাওয়ার আই বিটা এ মাইনাস 1। ও মা, প্রথম যে টার্মটা ছিল পরের টার্মটা একই পেলাম। আচ্ছা, প্রথম টার্মটা কি ছিল? প্রত্যেকটা স্টেপের মধ্যে কিছু না কিছু ফিজিক্স আছে। দেখ, প্রথম টার্মটা ছিল z ইকুয়াল টু 0 থেকে z ইকুয়াল টু a পর্যন্ত, অর্থাৎ এফেক্টিভলি
the single slit diffraction। ঠিক, এরপর আমরা কি বললাম, পরপর দুটো স্লিটের মধ্যে গ্যাপ হচ্ছে ডি, সো দ্যাট এইটা হয়ে গেল পয়েন্ট ডি। আচ্ছা, নেক্সট যে টার্মটা পেলাম এই স্লিটটা অ্যাড হওয়ার ফলে, সেটা কি হলো, সেটা হলো অরিজিনাল সিঙ্গল স্লিট টার্ম ই টু দ্য পাওয়ার আই বিটা i মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার আই বিটা ডি, অ্যাজ ইফ ডি ডিস্টেন্সে একটা সিঙ্গল স্লিট অ্যাড করার ফলে অরিজিনাল সিঙ্গল স্লিটের সাথে বিটা ডি এই পরিমাণ একটা ফেজ ডিফারেন্স অ্যাড হলো, জাস্ট এটুকুই। একটু ভালো করে ভাব ব্যাপারটা। আমাদের মানে আমরা এমনিতে ইন জেনারেল যখন আমরা ফেজ ডিফারেন্স বা মানে এগুলো যখন ক্যালকুলেট করি তখন আমরা কি করি, কে দিয়ে গুণ করি তো পাথ ডিফারেন্সকে। কিন্তু ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে এফেক্টিভলি কেটা নয়, কে সাইন থিটা, এই ব্যাপারটাই হচ্ছে ইন এফেক্ট, সব জায়গায় কে সাইন থিটাটাই মানে ঢুকছে, অর্থাৎ বিটা। এখন সিঙ্গেল স্লিটের কি ই টু দ্য পাওয়ার আই বিটা i মাইনাস 1, ডাবল স্লিটের ক্ষেত্রে কি হলো, সেকেন্ড যে স্লিটটা তার অবদানটা কি হলো, সিঙ্গেল স্লিটে যা ছিল সেটা মাল্টিপ্লাইড বাই অ্যানাদার ফেজ ফ্যাক্টর ই টু দ্য পাওয়ার আই বিটা ডি। এই ডিটা কি, দুটো স্লিটের মধ্যে দূরত্ব। এবার এটা যদি স্লিট না হয়ে, জাস্ট ফর দ্য কম্প্যারিজন পারপাস বলছি, আমি যদি স্লিটগুলোকে সরু করে দিই, সরু করে আমি জাস্ট ইয়াংস ডাবলস মানে জাস্ট আমি যদি সরু করে দিই, তাহলে ইট বিকামস দ্য ইয়াংস এক্সপেরিমেন্ট। ইয়াংস এক্সপেরিমেন্টে কি থাকে, এরকম কোনো টার্ম থাকে না, অবভিয়াসলি এরকম কোনো টার্ম থাকে না। ওখানে জাস্ট দুটোর মধ্যে, এখানে যেমন কি দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে ডি, তা এখানেও ডি গ্যাপ এরকম থাকে। এবং দুটোর মধ্যে যখন আমি পাথ ডিফারেন্স বের করেছিলাম তখন ওটা ডি সাইন থিটা ছিল, তাহলে এফেক্টিভলি ব্যাপারটা কে ডি সাইন থিটা হয়ে তারপরে যা হওয়ার সেটা হয়েছিল। ঠিক আছে, ইয়াংস এর ক্ষেত্রে এটাই ছিল। এখানেও কিন্তু প্রায় সেই ধরনেরই ব্যাপার হয়েছে, কে ডি সাইন থিটা মানে কিন্তু এফেক্টিভলি বিটা ডি। এই এতগুলো কথা এই কারণে বললাম, এইটাকে মানে এই পয়েন্টটাকে স্ট্রেস দেওয়ার জন্য যে ডাবল স্লিট ডিফ্র্যাকশন ইজ নাথিং বাট সিঙ্গল স্লিট ডিফ্র্যাকশন প্লাস ইয়াংস double slit interference। as if দুটো আলাদা আলাদা মানে পয়েন্ট যেভাবে একে অন্যের সঙ্গে ইন্টারফেয়ার করে, এখন দুটো আলাদা আলাদা পয়েন্ট ইন্টারফেয়ার না করে দুটো চওড়া চওড়া সিঙ্গেল স্লিট ইন্টারফেয়ার করবে। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনটা যেমন ছিল তেমনই থাকবে, উপরন্তু ইয়াংস ডাবল স্লিটের ইন্টারফেয়ারেন্সের ফলে যেটা হওয়ার কথা সেটাও এর সঙ্গে যুক্ত হবে। একটু ভেবে দেখতে গেলে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে তুই যদি ভাবিস তাহলেও কিন্তু এটাই হওয়ার কথা। কারণ কি, কারণ সেই প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম খুদি খুদি বেরোচ্ছে, আবার এখান থেকেও বেরোচ্ছে, তো অবভিয়াসলি এরা নিজেদের মধ্যে সুপারপজিশন হবে, আবার এও তো এর সঙ্গে ইন্টারাক্ট করবে, এর সঙ্গেও ইন্টারাক্ট করবে, তাহলে এটাই তো ইন্টারফেয়ারেন্স, দুটো পুরো সেপারেট সোর্স ইন্টারাক্ট করবে, ইন্টারফেয়ারেন্স। কিন্তু কি এরা আবার নিজেরা চওড়া, তাই এরা পরস্পরের সঙ্গেও ইন্টারাক্ট করবে। তাহলে ডাবল স্লিট ডিফ্র্যাকশন ইজ নাথিং বাট the single slit effect plus Young's double slit interference, যেটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখতে পাচ্ছি। এবার আরেকটু এগোলে পুরোই দেখতে পাবি যে ব্যাপারটা পুরোই ওরকম। আচ্ছা, আরেকটু বলে নি, এতটা যখন বললামই, তাহলে যেহেতু এইটা এরকম তাহলে আমরা কি এক্সপেক্ট করছি, পরে আমরা দেখবো ম্যাথমেটিক্সটা করে সেই এক্সপেকটেশনসটা মিলল কিনা। তাহলে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন এবং ডাবল স্লিট ইন্টারফেয়ারেন্স, তাহলে এক্সপেকটেশনস কি হতে পারে? ইয়াংস ডাবল স্লিট এত খারাপ ছবি আঁকলে কি করে হবে?
ইন্টারফিয়ারেন্সে আমরা সমান ইন্টেন্সিটির ব্রাইটনেস ডার্কনেস পাই। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে আমরা এরকম টাইপের একটা জিনিস পাই। দুটোকে যদি অ্যাড করি তাহলে যা আসা উচিত সেটা হলো সিঙ্গেল স্লিট এনভেলাপ যেটা ইন্টারফিয়ারেন্সকে কি বাজে ইন্টারফিয়ারেন্সকে এরকম ভাবে মডিফাই করে দেবে। এটা আমরা এক্সপেক্ট করছি। এরকম একটা পাবো, মানে উপরেরটা পাবো না, কিন্তু উপরেরটা বোঝানোর সুবিধার জন্য দিলাম, মানে আমরা নিচেরটা পাবো, মানে বলতে চাইছে এইটা পাবো আর কি। এরকম মানে সিঙ্গেল স্লিট এনভেলপটা থাকবে আর ইন্টারফিয়ারেন্স মার্কা ব্যান্ড পাওয়া যাবে। কি জটিল ব্যাপার, বাট ইন্টারেস্টিং এট দ্য সেম টাইম। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে। একটু ভাব, এই ছবি আঁকার সময়ও ব্যাপারটা ঘটছিল। এই যে বেচারা একটা ম্যাক্সিমা এখানে ছিল, ও তো ম্যাক্সিমা ছিল, এখানে ওটা বেচারা ম্যাক্সিমা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কি হলো, দুঃখের বিষয় কি হলো, ডিফ্র্যাকশন মিনিমাটা এর উপরে পড়ে গেল। যদি ঘটনাচক্রে এমন হয় যে ইন্টারফিয়ারেন্স ম্যাক্সিমা আর ডিফ্র্যাকশন মিনিমা এই দুটো যদি এক জায়গায় পড়ে যায় ঘটনাচক্রে সেম থিটাতে, মানে হতেই তো পারে, না হওয়ার তো কিছু নেই, তাহলে কি হবে, একটা ম্যাক্সিমা আমরা হারাবো। মিসিং অর্ডার, দুঃখের বিষয়, কিন্তু মিসিং অর্ডারের একটা নির্দিষ্ট হিসাব আছে। মানে একই থিটাতে ইন্টারফারেন্স ম্যাক্সিমা ডিফ্র্যাকশন মিনিমা পড়বে, আমরা অঙ্ক করে, আমরা তো ফিজিসিস্ট, আমরা অঙ্ক করে সব বের করতে পারি, আমরা অঙ্ক করে বের করব। তা মিসিং অর্ডারের একটা ক্রাইটেরিয়া আছে, মানে কখন মিসিং অর্ডার দেখতে পাওয়া যাবে, কোন কোন জায়গায় মিসিং অর্ডার দেখতে পাওয়া যাবে। মিসিং অর্ডারটা তো টেলিস্কোপ দিয়ে বোঝা যায় যে এখানে এখানে মিসিং আছে, মানে তুই তো পরপর দেখবি, একটু দেখতে পেলি, আরেকটু ঘোরালি এটা পেলি, এটা পেলি, আরেকটু ঘুরিয়ে ভাবছি সেখানে একটা পাওয়ার কথা কিন্তু পেলি না, তার মানে এখানে একটা মিসিং অর্ডার আছে। তুই যদি কাউন্ট করে দেখে নিস যে কোথায় মিসিং অর্ডার আছে, হয়তো কোনো একটা প্যাটার্নে দেখছিস থার্ড পজিশনে থাকা উচিত ছিল, নেই, সিক্স পজিশনে থাকতে হতো, নেই, নাইন্থ পজিশনে থাকতে হতো, নেই। এই যে কাউন্ট করে মিসিং অর্ডার বের করা যায়, এই মিসিং অর্ডারের ইনফরমেশন থেকে আবার অনেক রকম ভালো ভালো ইনফরমেশন সহজেই বেরিয়ে আসে। তাই মিসিং অর্ডার মিসিং ঠিকই, একটা জিনিস ছিল কিন্তু নেই, তবু সেটা খারাপ নয়, দ্যাট ইজ অলসো ইউজফুল। কিছু না থাকাটাও ইজ অলসো কোয়াইট ইউজফুল। ঠিক আছে, হ্যাঁ, তো এটা আমাদের কি হলো, এটা কিন্তু আমরা পুরোটাই কিছুটা এগিয়ে কিছুটা ফিজিক্যালি ভাবলাম, এরম এরম হচ্ছে, এরম এরম আমরা দেখতে চাই, আশা করছি। অ্যাকচুয়ালি যখন নতুন কোনো থিওরি করে লোকে, তখন ওরম অন্ধের মতো তো করে না, মানে ম্যাথমেটিশিয়ানরা রাগ করবে, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা অ্যাকচুয়ালি ফিজিক্যাল কনসিকুয়েন্স নিয়ে ভাবে না, ওরা যেমন আসে তেমন রেখে দিল। কিন্তু আমরা সেটা করি না, আমরা ফিজিক্যালি জিনিসটাকে ভাবি যেটা এরম হওয়া উচিত, কারণ এখানে এই জিনিসটা ঘটছে, তারপর আমরা অঙ্কের সঙ্গে মেলাই, তারপর যদি না মেলে তখন আমরা অঙ্কটাকে বাদ দিয়ে দিই, দিয়ে আমরা আবার একটা নতুন অঙ্ক বার করি। এই হচ্ছে আমাদের ডিফারেন্স ম্যাথমেটিশিয়ানদের সঙ্গে। ওয়েল, সো the complex disturbance becomes the single slit term multiplied by, কমন নিয়ে নিলাম জাস্ট,
আচ্ছা, হয়ে গেল, কমন নেব। এবার নাও দ্য ইন্টেন্সিটি। yp হচ্ছে r বাই i বিটা, প্লাস দিয়েছি তো, হ্যাঁ, এই ইন্টু yp স্টার r স্টার মাইনাস i বিটা minus 1 এই। এবার গুণ করি, কে বলছিল খুব বড় বড় ক্যালকুলেশন। মড আর স্কোয়ার, নিচে আই স্কোয়ার, সো এটা জাস্ট বিটা স্কোয়ার। আচ্ছা, এরপর এটার সঙ্গে এটা গুণ করি, এটা একই জিনিস, সেটা করলেই মনে হয় বেটার হবে। সো 1 মাইনাস e to the power I beta a minus e to the power minus I beta a plus 1 into, এগুলো কিন্তু সব মানে মাল্টিপ্লিকেশন, তাহলে এটার সঙ্গে এটা করলাম, এটার সঙ্গে এটা করলাম, 1 plus e to the power I beta d e to the power minus I beta d plus 1 হলো। কেউ কারোর সঙ্গে কাটাকুটি হচ্ছে না, 1 আর 1 2। ও 1 মিনিট, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেটের ভেতরে 2 মাইনাস, আচ্ছা এটা কি e to the power i beta a, মানে মাইনাস কমন নিলে প্লাস e to the power মাইনাস i beta a, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 2 cos beta a, আর এখানে হবে 1 আর 1 2 প্লাস 2 cos beta d। আবার আচ্ছা, দুইটা তো কমন নিয়ে নিতে পারি আমরা, কমন নিলে কি সুবিধা হবে? হ্যাঁ, কমন নিলেই সুবিধা হবে। ঠিক আছে, 2 2 কমন নিয়ে নেবো, তাহলে 4, এইটা 1 মাইনাস cos beta a 1 প্লাস cos beta d 1 minus cos 2 theta equal to 2 sin square theta, 1 plus cos 2 theta equal to 2 cos square theta, hence this 2 sin square beta a by 2 2 cos square beta d by 2। ওকে, এবার আমরা উপর নিচে প্যারিটি আনার জন্য এখানে বিটা স্কোয়ার আছে, নিচে স্কোয়ার করব,
উপরে স্কোয়ার করব, আর এই 4টাকে নিচে নিয়ে আসবো। তাহলে যেটা দাঁড়াবে mod r square a square, এটা আমরা আগের বারেও পেয়েছিলাম ফর দ্য সিঙ্গেল স্লিট। তারপরে 2 sin square beta a by 2 divided by beta a by 2 whole square into 2 cos square beta d by 2। আচ্ছা, এটাই আগেরবার পেয়েছিলাম তো, একটু দেখি। mod r square a square, সিঙ্গেল স্লিট, হ্যাঁ এই দেখ mod r square a square, আর sin square alpha, আলফা এটাই ছিল k a by 2 sin theta। এবারে কি আছে, বিটাটা কি k sin theta, তাই তো? তাহলে k a by 2 sin theta। তাহলে কি হলো এটা? তাহলে এটা কি হলো? এটা হলো প্রথমটা i নট আগের থেকে, তারপর এখানে একটা 2 আছে, তারপর sin স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার আছে, আগেরটার মতো লিখছি আর কি। তাহলে i নট এবং sin স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এটা পুরো সিঙ্গেল স্লিট ডিফ্লেকশন। এক্সট্রা কি, এখানে একটা 2 এবং এখানে 2 cos স্কোয়ার বিটা ডি বাই 2, এই হচ্ছে আমার এক্সট্রা। তাহলে effectively it is, what is it? It is 4i naught sin square alpha by alpha square cos square, এটাকে একটা ছোট কিছু বলি গামা। তাহলে 4i naught একটা পার্ট, বা আচ্ছা i naught টা আলাদা রাখি, 4 একটা পার্ট, i naught sin square alpha alpha square, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন পার্ট। আচ্ছা রেখে দেবো, এটা হচ্ছে আমার সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন পার্ট, আর এইটা হচ্ছে আমার ইয়াংস ডাবল স্লিট ইন্টারফারেন্স, যেখানে আমি এরম 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 পাই। যদি মনে কনফিউশন থাকে যে এটা ইয়াংস ডাবল স্লিটে কি এরম পেয়েছিলাম, এক্স্যাক্টলি এরম, যদি এরম একটা প্রশ্ন মনে হয় তাহলে চেক অ্যান্ড ভেরিফাই। যদি ডাবল স্লিটটা পড়ে কস স্কোয়ার গামা এরকমই পেয়েছিলাম, এটা এই বিষয়ে যদি স্যাটিসফাইড হয়ে যাস তাহলে খুব ভালো, আর যদি স্যাটিসফাইড না হোস দেন কাম ব্যাক টু মি, আমি বলে দেবো যে কিভাবে হলো এটা। কস স্কোয়ার গামা অর্থাৎ কস স্কোয়ার কে ডি বাই 2 সাইন থিটা, ঠিক আছে? এরকম টাইপের কিছু আমরা এফেক্টিভলি ওখানে পেয়েছিলাম কিনা সেটা একটুখানি উল্টে দেখবি, ইয়াংস ডাবল স্লিটের সঙ্গে এটাকে কোনোভাবে ট্যালি করাতে পারিস কিনা, আর যদি এক্স্যাক্ট এরকম না পেয়ে থাকে, কিছু এদিক ওদিক থেকে থাকে, তাহলে সেটা মানে কেন হলো এটা এক্ষেত্রে, ঠিক আছে? তো ইট ইজ অলমোস্ট ডান অ্যাকচুয়ালি, এবার প্লটিংটাই বাকি আছে। প্লটিংটাকে তোদের করতে না, তোদের প্লটিং করতাম না, তোরা একটা কাজ করিস, তোরা 3 স্লিট এই ক্যালকুলেশনটা করিস, আর বলছি হ্যাঁ ঠিক আছে 3 স্লিটটা করিস, আর এন স্লিটটা তোরা চেষ্টা করিস। আমার ধারণা 3 স্লিটটা পারবি, আর এন স্লিটটাও আরেকটু চেষ্টা করলে পেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বক্তব্য হচ্ছে যে আমি উইকের মাঝেও কোনোদিন যদি মানে স্লট বের করতে পারি, মানে তোদেরও ফাঁকা আছে আর আমারও স্লট আছে হলে আমি তোদেরকে জানাবো। হ্যাঁ, আমি সপ্তাহের মাঝে আরেকটা এক্সট্রা ক্লাস নিতে পারি, সেটা আমি জানাবো। তবে সেই ক্লাসটাতে আমি মেনলি প্রবলেম প্র্যাকটিস করাবো। বেশ, ঠিক আছে তাহলে।